আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর প্রত্যাশা করছি আগামী কিছু সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে, জানি তাদের ব্যক্তি জীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি অনুপম হায়াত। তিনি চলচ্চিত্র এবং নজরুল গবেষক। ভাইয়া কেমন আছেন? জি, ভালো আছি। আমরা সাধারণত শৈশব থেকে আসি, প্রত্যেকটা মানুষের, বিশেষ করে আমাদের এখানে যারা অতিথি হয়ে আসেন। আপনার শৈশব দিয়ে যদি শুরু করি তাহলে আপনি কোন জায়গাটা থেকে শুরু করবেন, মানে কোন বয়স থেকে? আবার যদি শিশু আমি হই, হ্যাঁ, নতুন করে পড়ব আবার আদর্শলিপি আর বাল্য শিক্ষা বই। বাহ। বই দিয়েই আমার জীবন শুরু হয়েছিল। বই মানে আমার বাবা ছিলেন একজন পুঁথি পাঠক, কাজে আমি ঘরের থেকে প্রথম যে বাবাকে দেখতাম পুঁথি পড়তো, এবং বাবার সঙ্গে আমি এই গ্রামের মধ্যে বড় কুপিতে আলোর মধ্যে যে তাদের পুঁথি পাঠ অনেক লোক, সেখানে আমি বাবার সঙ্গে শৈশবে যেতাম। তো সেই কাল থেকেই একটা এই যে পুঁথি পাঠের যে সুর আর এক ধরনের ঢং আছে, কিন্তু সেটা কিন্তু অন্যরকম। তো এটি আমার ভিতর খুব বেশি মাত্রায় কাজ করেছিল। তারপরে বাবার কাছে বললাম যে বাবা আমাকে বই এনে দেন। বাবাই আমার শিক্ষক, আর কিন্তু এই বই পড়তাম, যে বাল্য শিক্ষার কথা বললাম, আদর্শ কথা বললাম। এইসব বইয়ের মধ্যে তো অনেক নীতি কথামূলক কিন্তু কথা থাকে, অসৎসঙ্গ ত্যাগ করো, তারপরে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এইসব বিষয়গুলো আমাকে খুব টানতো, এই বইয়ের যে লেখাগুলো আর কি। আমার বাবা খুব বেশি লেখাপড়া শিখিনি, গ্রামের মধ্যেই কৃষক ছিলেন, এবং তিনি বললেন যে তুমি কি বিদ্যাসাগর হবে। বাবা বিদ্যাসাগরের নাম জানতেন, আবার বিজ্ঞানী জগদীশ বসুর নামও জানতেন। এইভাবে আর এইসব ব্যাপারগুলি আর কি আমাকে টানতো বেশি পড়ার জন্য। তারপর নিজে নিজেই কবিতা ছন্দ লেখার প্রথম শুরু করি। আমি কিন্তু শৈশবে আমার মাকে হারাই ক্লাস 3-তে যখন পড়ি, 1958 সালে। তখন এই প্রথম এক ধরনের ওই যে লেখার চেষ্টা করলাম, এই শোক থেকেই একটা ধরনের কবিতা লেখার শক্তি পেলাম। তো কবিতা লেখে আমার ক্লাস যখন প্রাইমারি স্কুলে পড়ি, তখনই কিন্তু আমার কবি, আমার আসল নাম কিন্তু মতিউর রহমান, সেটা অনেকেই হয়তো জানতে পারেন। তো আমাকে বলতো কবি মতিউর রহমান। তারপর হাই স্কুলে পড়লাম, তো হাই স্কুলে মতিউর রহমান ভূঁইয়া। হ্যাঁ, ভূঁইয়া, আমরা ভূঁইয়া পদবী আর কি। তারপর ক্লাস 8-এ যখন পড়ি, তখন নজরুলের ওই যে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ার, তারই অনুকরণে বা অনুসরণে এই ধরনের দিয়া একটি এই গজল লেখলাম আর কি। সেটা গাওয়া হলো স্কুলে, অষ্টমতে, তখন নামটা আবার ছড়িয়ে পড়লো আর কি। আচ্ছা, তারপর স্কুল জীবন পার করলেন, কলেজ জীবনে বিশেষ কোনো ঘটনা ঘটেছে যেটা আপনার কলেজ জীবনে শেখ বহাদুর কলেজে ভর্তি হলাম আমি। প্রবেশিকা পাশ করলাম 1966 সালে, 27শে জুন রেজাল্ট বেরোলো আর কি। তারপর শেখ বহাদুর কলেজে ভর্তি হলাম, নতুন হয়েছে তখন, সেটা ছিল ওই নারিন্দা ছিল, এখন সেটা তো অনেক বড় হয়েছে। 65 সালে কলেজটা হয়েছে, 66 সালে আমরা ভর্তি হলাম নতুন আর কি। আর আমি পড়ার জন্য বিভিন্ন লাইব্রেরি খুঁজতাম আর কি, লাইব্রেরিতে যেতাম। আপনার মতো শরৎগুপ্ত রোডে পুরানো একটা অভিযাত্রিক বলে একটা ছিল আর কি, সংগঠন ছিল, আলো ঘরের মতোই আর কি এরকম। তো ওইখানে গিয়ে পড়তাম। তারপরে ওই যখন লজিং থাকতাম, তখন আসার পর থেকে, এখন থেকে যাত্রাবাড়ি থেকে ভাড়া ছিল তখন গুলিস্তান 4 পয়সা। সেই 4 পয়সা কিন্তু ওই খুব দাম ছিল ওই সময়। কিন্তু আমি হেঁটে হেঁটে ওইখানে ধারে কাছে যে লাইব্রেরি থাকলে, ওইখানে জিপুর সামনে বাইবেল সোসাইটি ছিল একটা, ওইখানে বই পাওয়া যেত আর কি। আর ভারতীয় দূতাবাস ছিল ওইখানে বই পড়ার জন্য আমি যাত্রাবাড়ি লজিং থাকতাম, তো ওইখান থেকে হেঁটে হেঁটে আসতাম। তো কলেজে আমি সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হলাম। আমার কবিতার যে কথাটা বলেছি, কবির হৃদয়, সেই সনের কবিতাটি খুব গুরুত্বের সঙ্গে দিয়ে ছাপা হলো। এই একটা বিরাট একটা উৎসাহ পেলাম আর কি, গ্রাম থেকে আসছি। তো যাই হোক, পরবর্তীকালে আমি ওই কায়েদ আজম কলেজে ভর্তি হলাম, ওই এখন সোহরাওয়ার্দী কলেজ। ওইখানে এক সাহিত্যিকের সঙ্গে আমার পরিচয় হলো, তিনি আমাকে সংবাদে নিয়ে গেলেন। ওইখানে শওকত আনোয়ার ছিলেন এটার, আর আরেকজন ছিলেন পরিচালক বিখ্যাত হাসান জান, ওই যে সংবাদের যে শিশু বিভাগের। ওইখানে আমি কবিতা পাঠ করলাম আর কি, মায়ের কাছে দাবি। এটা অনেকটা ইয়ের মতো, কি বলে, সুকান্ত টাইপের আর কি। কবিতাটা খুব গুরুত্ব দিয়ে ছাপলো এরা। আর ঢাকা, আমি কিন্তু তখন অলরেডি সচিবালয়ে চাকরি করি, চাকরিতে প্রবেশিকা পাশ করলাম, জুন মাসে রেজাল্ট হলো, আমি ডিসেম্বরে চাকরিতে ঢুকে গেলাম, কারণ আর্থিক কারণে।
আমাকে পড়তে হবে, আমার নিজের উপর দাঁড়াতে হবে, এই যে একটা ব্যাপার। আর আমি অজস্র প্রতিদিন কবিতা লিখি, এত কবিতা লিখি আর ভাঙিয়ে ফেলি। তো এক সময় আমি ভাবলাম যে আমি তো জসীমউদ্দিনও হতে পারবো না, কারণ আমাকে নতুন চিন্তা চেতনা হতে হবে। আব্দুল মান্নান সৈয়দ, রফিক আজাদ, আলবিয়ার কামু, এগুলো আমি কিন্তু তখন পাঠ করছি। এগুলো এই যে নতুন মানে থিঙ্কিং, তার নতুন মানে চিন্তা চেতনা বদলার, এগুলো আমাকে করে ফেলো। আমি তখন পুরানো থেকে বের হওয়ার চেষ্টা করছি আর কি, বের হওয়ার চেষ্টা করছি। তখন ওই স্বকীয়তা তৈরির হ্যাঁ চেষ্টা করছি যে আমাকে নতুন কিছু করতে হবে। তারপর আবার ভাবলাম যে এটা করে তো আর আমি করতে পারবো না, আমাকে গল্পের দিকে যেতে হবে। যে কবিতা অনেক হয়ে গেছে, গল্প আমি বিশেষ করে আব্দুল মান্নান সৈয়দের স্টাইলের যে গদ্য, ওইটা আমি চেষ্টা করলাম, এই চেতনার টাইপের গল্প লেখা শুরু করলাম, ছোট গল্প আর কি, অরিজিনাল। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, পরে আমার একটা নতুন জগৎ খুলে গেল চাকরির পাশাপাশি। তখন কিন্তু বিকালবেলা ক্লাস হতো 5টার থেকে, চাকরি করি যেহেতু দিনের বেলায় এমএ পড়ার সুযোগ নেই, তো এটা আমার জন্য একটা অপরচুনিটি হয়ে গেল আর কি। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে আমি যেটা চাচ্ছি আল্লাহ আমাকে সেই পথে নিয়ে যাচ্ছেন ঘুরে ঘুরে আর কি। কারণ প্রবল মানে কি বলা, অসঙ্গতি সম্পন্ন পরিবার থেকে এসেছে। বাবা ছিলেন কৃষক, জায়গা জমি বেশি ছিল না, মা মৃত্যু। তো আমার মামা ছিলেন মৌলভী শাহাবুদ্দিন, সচিবালয়ে চাকরি করতেন এস্টাবলিশমেন্ট ডিভিশনে। তিনি আমাকে ঢাকা নিয়ে আসছেন এবং ওই যে চাকরির জন্য উনি দরখাস্ত উনি নিজের হাতে লিখে দিলেন। তখন ইন্টারভিউ আসছে, তখন আমি ইন্টারভিউ দিতে গেলাম। ইন্টারভিউ থেকে সেটা অভিজ্ঞতা, ওই আমি পত্রিকা পড়ি খুব বেশি, তখন ভারতীয় যুদ্ধের সমস্ত ব্যাপারগুলো আমার মাথার ভিতরে ঢুকে গেছে। ইন্টারভিউতে সিএসপি অফিসাররা ইন্টারভিউ নিচ্ছে, 10-12 ক্যান্ডিডেট এখানে। তো ওইখানে আমাকে জিজ্ঞেস করলো যে ভারতের সমর মন্ত্রীকে, আমি বলে ফেললাম যে গুলজারিলাল নন্দ। তখন সমস্ত বোর্ড অবাক হয়ে গেল, যে একটা ছেলে এই নামটা বলে ফেললো, চাকরি হয়ে গেল। এই যেমন আমার একটা জীবনের না আর্থিক ব্যাপারটা সচল হয়ে গেল আর কি। তারপরে তো সাংবাদিকতা বিভাগে ভর্তি হলাম 71 সালে, বললো 71 সালে। এটা সেদিন যেদিন সে একটা আরেকটা স্মৃতি আর কি, যেদিন ভুট্টু ইয়াহিয়া তারা ওই যে বাঘ কি শিকারে যায়, এটা বোধহয় ইতিহাসে আছে এই ঘটনাটা। সেদিন আমাদের টেলিপ্রিন্টার ছিল তো ডিপার্টমেন্টে, আতিকুজ্জামান খান ছিল আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান। তো স্যার এসে বললেন, স্যার বলছে আমার মনটা খারাপ কেন, যে এইমাত্র দেখে এলাম তারা 2 জন একসঙ্গে শিকার করতে গেছে, নিশ্চয়ই কোনো একটা গোপন ষড়যন্ত্র হচ্ছে। সেটা কিন্তু পরবর্তীকালে সত্য হয়। ভাইয়া, আমরা তো আপনার শিক্ষা জীবন সম্পর্কে জানলাম, লেখালেখির শুরুটা সম্পর্কে জানলাম। আপনার লেখক জীবনের একটা বড় অংশ জুড়ে আছে চলচ্চিত্র বিষয়ক লেখালেখির প্রতি কখন থেকে আগ্রহ জন্মালো? আপনাকে ধন্যবাদ। আমি প্রথম চলচ্চিত্র দেখি আমাদের যে গ্রাম এলাকায়, আমার বাড়ি কিন্তু নারায়ণগঞ্জ জেলার 2500 থানার উজান গোবিন্দি গ্রামে, পাশের গ্রামে। আমি তো ক্লাস 3-তে পড়ি, তখন একটা কৃষি বিষয়ক তথ্যচিত্র দেখানো হয়। সেখানে যে কপি ফুল হয়, কপি ফুল দেখলাম যে সেখানে একটা ক্লোজ আপে কী করে পোকা খাচ্ছে, এই ভয়াবহ সব পর্দা জুড়ে এই পোকা দেখে আমি ভীত হয়ে গেলাম। কৃষকদের শেখানো হচ্ছে আর কি যে এটাতে এক্সট্রিম ক্লোজ আপে কপিটা খাচ্ছে একটা পোকা। এই পোকা দেখে আমি রীতিমতো ভীত হয়ে গেলাম আর কি। যে আমি এটাও বুঝতে পারলাম যে ক্যামেরা কি দারুণ কাজ করতে পারে, ছোট জিনিসকে বড় করে দেখাতে পারে, বাট ফোকাসিং পয়েন্টটা কত বড় হতে পারে। তারপর এটা আমার চিন্তার ব্যাপার হয়ে গেল। তারপর আমি আমার এক মামার সাথে ঢাকা এসে এই মুকুল হল, যেটা এখন আজাদ নামে পরিচিত, কোর্ট এলাকায় দেখা, হ্যাঁ সেখানে টিকিটের হার ছিল তখন 5 আনা বলা হয়, 5 আনা আর কি খুব। তো ওইখানে দেখলাম আলিফ লায়লা, এক দৈত্য যখন মানে তার প্রেমিকা মানে মানবীকে নিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে এ করে, এটা দেখে পরে আমার কান্না এসে পারলো আর কি। তারপরে দেখলাম এটা হলো 58 সালে, একা আসলাম ঢাকা, মজা পেয়ে গেছি একটু দেখার সুযোগ পেলাম রূপমহল হলে, এখন নাই সেটা। অগ্নি পরীক্ষা দেখলাম সুচিত্রা উত্তমের, এটা আমার উপর সাংঘাতিকভাবে করলো। রোমান্টিক ছবি তো, আবার কিছু বিরহ আছে, সেই ছবিটা আমার মনের উপর খুব বিশাল একটা প্রভাব ফেললো। আবার তখনই মনে মনে চিন্তা করতে লাগলাম সিনেমাটার উপর। 61 সালে বৃত্তি পরীক্ষা দিতে এলাম নারায়ণগঞ্জে, আশা সিনেমা হল ছিল, এখন সেটা নেই। ওইখানে দিলীপ কুমারের আন দেখলাম এপ্রিল মাসে, আমার যদি মনে আছে আর কি। কাজী কার একটা মানে একটা রিপোর্টিং ছিল চিত্রতে, উনি তখন ওই যে ইলিশ মাছ নিয়ে যাচ্ছেন আর কি, সেই রিপোর্টিং আছে। কিন্তু পরের সপ্তাহে শুটিং হয়
বাদ পড়ছে তো আরেকদিন নিব, অন্য মাস হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা আমার এই রিপোর্টটা করছিল আর কি। তো চিত্রালী পরে আমার আকর্ষণ অনেক বাড়লো। পড়তে পড়তে একদিন লক্ষ্য করে আলমগীর কবিরের লেখাগুলো অন্যরকম। এটা 66-এ এসে আলমগীর কবির মানে যে বিপ্লবী, ওইখানে উনি টেমস নদীতে তার সমস্ত সার্টিফিকেট ছেড়ে ফেলে দিয়েছে। এইসব রিপোর্টগুলো সাবলে আমার ভিতরে এক ধরনের আছে না হিরোইজমের প্রতি চিন্তা করে। আর উনি আলমগীর কবির লিখছেন, আমি তারকে জানার জন্য শুধু রেগুলার আমি হলিডে পড়া শুরু করলাম। হলিডেতে উনি লিখতেন, অবজারভারে উনি লিখতেন, তার লেখাগুলি পড়ার জন্য আর কি। তার প্রতি এক ধরনের আকর্ষণ হলো। 71 সালে তো উনি মুক্তিযুদ্ধে গেলেন, তার ভয়েস শুনতে পেলাম। আমি তার ভয়েসটা পর্যন্ত ইয়ে করার চেষ্টা করছি আর কি। আর 73 সালে যখন উনি ফিল্ম শুরু করেন, ইনস্টিটিউট শুরু করলেন, বাংলাদেশের প্রথম ইনস্টিটিউট, আমি তখন ভর্তি হলাম আর কি তার ইনস্টিটিউট। 1 বছর পড়লাম ওইখানে। পর থেকেই লক্ষ্য যে সারা পৃথিবীর সব দেশের চলচ্চিত্রের ইতিহাস আছে, কিন্তু আমাদের দেশের ইতিহাস লিখিত আকারে নেই। আলমগীর কবিরের একটা বই আছে, সেটা উনি লিখেছিলেন সিনেমা ইন পাকিস্তান নাম। এটা মানে অল পাকিস্তানের প্রথম বই। এখনও এটা কিন্তু এই বইটা স্বীকৃতি দেয় আর কি। সিনেমা ইন পাকিস্তান বইটার মধ্যেই বাংলাদেশ সম্পর্কে ছিল। আমার কিন্তু তখনই একটা আকর্ষণ জন্মলো যে আমাদের তো ইতিহাস থাকাতে হতে পারে, ভারতের আছে, সবার আছে। তো আলমগীর কবিরের ফিল্ম ইনস্টিটিউটের কবির ভাইয়ের প্রথম বাসা ছিল ইয়াতে আর কি, এই কী বলে সেগুনবাগিচাই আর কি, 10 নম্বর সুফিয়া কামরা যেখানে থাকতো আর কি। এর পাশাপাশি ছিল ওই আমাদেরকে ওই ব্রিটিশ ইনফরমেশন সেন্টার ছিল, আমেরিকান এমবাসি, ওগুলোতে উনি আমাদের ছবি দেখাতেন। আর এখানে ছিল পাকিস্তান কাউন্সিল ছিল, এটা নাই। এটা পরে বাংলাদেশ পরিষদ হয়েছিল আর কি, এই প্রেস ক্লাবের অপোজিটে ইয়ে করে আর কি, ওইখানে ছবিতে। আর ওনার নিজেরও কিছু প্রজেক্টর ছিল, এখানে ছবি দেখাতেন। তো ওইখানেই এই যে অক্টোবর ছবি দেখলাম, পৃথিবীর শ্রেষ্ঠ ছবি। তারপরে মহানগর দেখলাম। আর কবির ভাই যখন বক্তৃতা দিতেন মানে একসঙ্গে মানে অনর্গল বলে যেতেন, মানে 2 দিনে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাস আমাদের পড়ালেন। এর থেকেও আমার যে তৃষ্ণা ছিল জানার, ইতিহাসটা আমার ভিতরে গ্রো করলো আর কি, যে আমাদের ইতিহাস লিখতে হবে। আর ছবির যে বিষয়গুলো আছে নানান ধরনের, ওই যে অ্যাঙ্গেলগুলো, মানে মন্তাজ কি, এগুলো পড়াতেন আর কি। তো তার ফলে এইটা মানে সিনেমা বোঝার যখন অধ্যয়ন, এটা একটা ভিতরে শক্তিটা অর্জন করলাম আর কি বোঝার জন্য। সিনেমা তো শুধু করে নাচ গান না, এই জিনিসটা বুঝতে পারলাম যে সিনেমা শুধু নাচ গান বা যাত্রার ঢঙের সংলাপ বলে নয়, এটার একটা নিজস্ব ভাষা আছে, সেই জিনিসটা বোঝার চেষ্টা করলাম আর কি ওইখানে থেকে। আচ্ছা, কিন্তু ভাই যে লেখা তারপরে যখন বই আকারে প্রকাশ করার ব্যাপারটা হয়, এটা তো প্রকাশকের জন্য নতুন। যখন আপনি এই বিষয়টা নিয়ে তাদের কাছে গেলেন, পাণ্ডুলিপিটা সেভাবে গ্রহণ করার কথা না, কারণ তারা তো আসলে এই বইগুলোর ভবিষ্যৎ কি হবে সেটা সেভাবে জেনে অভ্যস্ত না। আমি আমার চলচ্চিত্র বিষয়ক প্রথম লেখা একটা চিঠি, আমি যেহেতু আলমগীর কবিরের ফিল্ম ইনস্টিটিউটে পড়ছি, মোটামুটি ফিল্ম সম্পর্কে আমার একটা, তখন আমি ভাবলাম যে এখানে যে চলচ্চিত্র বানানো হচ্ছে এগুলো একেবারেই বলতে একেবারে 3য় শ্রেণীর বলে মনে করা শুরু করলাম। একটা যৌবনের বয়স থাকে না, ওই বয়সে কিন্তু অনেক কিছু হয়ে থাকে। তারপরে আস্তে আস্তে লেখা শুরু করলাম। চিত্রালীতেই কয়েকটা, চিত্রালীতে আরেকজন ছিলেন সাংবাদিকতা বিভাগে পড়তেন, বিখ্যাত সাংবাদিক পরিচালক আখতারুজ্জামান, আপনি চিনতে পারতেন, প্রিন্সেস টিনা খান নামে ছবি বানিয়েছিলেন আর কি। আখতার ভাই মারা গেছেন। অসংখ্য জনপ্রিয় গানের ছবি প্রিন্সেস টিনা খান। তারপর ওই চিত্রালীতে লেখা শুরু করলাম এইভাবে। আর রফিকুজ্জামান সাংবাদিক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির প্রেসিডেন্ট, উনি তখন জনপথে চাকরি করতেন। তখন মানে আমেরিকান মানে কলম্বিয়া ইউনিভার্সিটির একজন, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একজন অধ্যাপক এলেন আর কি, তারও সেমিনারে অংশগ্রহণ করলাম। সৈয়দ সালাউদ্দিন জাকি ভাই এটা পরিচালনা করলেন। এটা ওয়ার্কশপ ছিল। চিত্রালীতে লেখা শুরু করলাম, চলচ্চিত্রের বাস্তবতা ছাপা হলো। তো কবির ভাইয়ের নজরে পড়লো, কবির ভাই ওটা হাইলি অ্যাপ্রিসিয়েট করলো যে বাস্তবতা কী জিনিসটা, এটাকে আমি লিখলাম। আর রফিকুজ্জামানের জনপদে লিখলাম, ওই আমেরিকান ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্কশপ করলাম তার বিষয়ে। এগুলো মানে লেখার পর মোটামুটি একটা ইয়ে হয়ে গেল। আরও বিভিন্ন প্রবন্ধ লেখা শুরু করলাম বিভিন্ন জায়গায়। সচিত্র বাংলাদেশ, কেজি মুস্তফা গীতিকার, তোমার লেগেছে এত যে ভালো, আপনি চিনেন ভালো করে, যিনি সম্পাদনা করতেন, তার এখানে লেখা শুরু করলাম রেগুলার আর কি। শিল্পাচার্য জয়নুল আবদিনের মানে ছবির উপর রিভিউ করলাম কয়েকটা, মানে এইসব করার পরে একটা ইমেজ দাঁড়িয়ে গেল আর কি। কারণ শিল্পাচার্যের উপর লেখা এটা, তাই না, তারপর প্রদর্শনী হচ্ছে এবং নতুন অ্যাঙ্গেলে লেখা আর কি। এবং মানে নাটকের উপর, নাটক নিয়ে চলচ্চিত্র একটা হেডিং করলাম এইভাবে, নাটকের সুপ্রভাত, চলচ্চিত্রে হলুদ ট্রেজেডি, ওই যে কাব্যিক ব্যঞ্জনা দিয়ে আর কি। এটা মানে আব্দুল্লাহ মামুন খুব অ্যাপ্রিসিয়েট করলো, মানে একটা হেডিংগুলো অন্যভাবে দেওয়া শুরু করলো।
আমরা আপনার কথা শুনছি, আরও শুনবো, তবে তার আগে একটা ভিন্ন প্রসঙ্গ। আমাদের যারা পৃষ্ঠপোষক আলোঘর প্রকাশনা, তারা একটা বড় কাজ করেন, সেটা হচ্ছে স্কুলে স্কুলে বইমেলা করেন, তাও একেবারে দেশের প্রত্যন্ত অঞ্চলের যে স্কুলগুলো সেগুলোতেও। ঢাকায় তো করেনি, ওইসব অঞ্চলে গিয়েও বইমেলা করেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা তো খুবই ভালো ব্যাপার, এবং এটাকে কি বলা যেতে পারে যে এটা একটা বিশাল ব্যাপার হচ্ছে, যেই কাজ হয়তো আরও বড় বড় প্রতিষ্ঠানে করা উচিত, সরকারিভাবে করা উচিত, সেটা বেশি মানে কি একটা ব্যক্তিগত পর্যায়ে কি বলে বেসরকারি পর্যায়ে যে আলো ছড়াচ্ছে দেশের, এটি অবশ্যই ভালো। কারণ মানুষের যদি বড় শক্তি হইল শিক্ষা, সেই শিক্ষার আলো যদি সবার ভিতরে প্রজ্বলিত হয়, তাহলে জাতীয় উজ্জীবিত হবে, মন মানসিক দিয়েও সবাই উজ্জীবিত হবে। এটি একটা বড় আমি এটা খুব ভালো শুভ উদ্যোগ, অভিনন্দন জানাই। ভাইয়া, আমরা যে জায়গাটায় ছিলাম, যে আপনার লেখক জীবন, আপনি নানা রকম লেখা লিখেছেন, একটা পর্যায়ে এসে চলচ্চিত্র বিষয়ক বই বের হলো। তবে আপনার যে আরেকটা পরিচয়, যেটা আমরা বলছি যে নজরুল গবেষক, এই বিষয়টা মনে হয় যে মানুষটা চলচ্চিত্র নিয়ে এত কাজ করবেন বা এত আগ্রহ, সেই মানুষটার কিভাবে নজরুলের প্রতি আগ্রহ জন্মালো? ধন্যবাদ। না আসলে ওই যে আমি বলছি যে লেখালেখির প্রতি বা পাঠের প্রতি আমার করছে, তো নজরুল আমাকে বোর হলো, দোর হলো, খুকুমনি উঠলো, তো সেই খুকুমনিটা মনে হচ্ছে যেন আমাকেই করে বসে এরকম। তো এটা জেগে উঠলাম আর কি। তারপর আর তার সংকল্প কবিতা মনে আছে, যদি আপনারা তো জানেন যে, তাই না, যে ওইটা একটা বিজ্ঞান ভিত্তিক কবিতা। আপনি বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মতি বলি, মোবাইল ফোনের কথা নজরুল কিন্তু সেই 1920-এর শেষ দশকে বলেছিলেন। তারপরে ওই যে হাউই চড়ে চায় যেতে কে, এই যে বিষয়গুলো আমাকে টানতো বেশি। নজরুল তো গান তো আছে, আপনি জানেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, আর ঈদের তো জাতীয় গান ওমন রমজানের রোজার শেষে এলো খুশি। তো নজরুলকে নতুন করে আবিষ্কার করলাম আমি যখন চলচ্চিত্র নিয়ে কাজ করছিলাম। চলচ্চিত্রের বিভিন্ন ইতিহাস তো খুঁজে খুঁজে, আপনি তো জানেন যে চলচ্চিত্রের ইতিহাস বইটা আমাকে সবচেয়ে বেশি দিয়েছে, এটা সরকারিভাবে ছাপা হয়েছে। আর এর বিচিত্রায় জয়েন করেছিলাম ওই যে চলচ্চিত্র সাংবাদিকতার সূত্রে। তখন ওই একটা কভার স্টোরি করতে গিয়া স্মৃতির মুখ হারানো ছবি নামে, এটা বেরোছিল 1978 সালের 22শে জুন না 23শে জুন বলতে, এরকম আর কি। ওইখানে ইতিহাস খুঁজে খুঁজে নবাব পরিবারের ওই যে সেই কান্দুপট্টিতে গিয়ে নায়িকাকে খুঁজেছিলাম। এই যে আকর্ষণ চলচ্চিত্র নিয়ে, তো নজরুলকে পড়তে পড়তে গিয়ে দেখলাম নজরুলের নাটক এবং চলচ্চিত্র নিয়ে সামান্য কিছু তথ্য পাওয়া যায় আব্দুল কাদেরের বইয়েতে। আমি সেটা নিয়ে গবেষণা শুরু করলাম। গবেষণা করতে যে নজরুল চলচ্চিত্রের জন্য একটা বিশাল মানে ক্ষেত্র তৈরি করেছে আমাদের বাঙালি মুসলমান তো বটেই, উপমহাদেশের চলচ্চিত্র। আপনি অনেকেই জানেন, আমরা একই সঙ্গে নজরুলের কাহিনী সাপুরে, লাহোরে মুক্তি পাচ্ছে, বোম্বেতে মুক্তি পাচ্ছে, আর একই সঙ্গে বিদ্যাপতি মুক্তি পাচ্ছে। এবং নজরুলের গান ওই সময় নজরুল কিনে চল চল চল, এটা নেপালে গাওয়া হচ্ছে, পাঞ্জাবে গাওয়া হচ্ছে, বিপ্লবীরা আর কি। চলচ্চিত্রকে আবিষ্কার করতে গিয়ে নজরুলকে আমি পেয়ে গেলাম, তো আব্বাস উদ্দিনকেও পেয়ে গেলাম, শেরে বাংলাকেও পেয়ে গেলাম। শেরে বাংলার ভূমিকা তো অনেকে কেউ জানেই না। ভাইয়া, একটু আপনার শিক্ষক জীবনের দিকে যদি তাকাই, শিক্ষকতা করেছেন আপনি, ওই জীবনটা কেমন ছিল? তো যেহেতু ওই একটু অন্য ধরনের লেখা লিখতাম, সেই জন্য ঠিক তারকাও ভিত্তিক থাকতো বা স্টুডিও ভিত্তিক, ইন্ডাস্ট্রি ভিত্তিক নিউজ থাকতো। এখানে মাঝে মধ্যে একটু অন্য রকমের আর কি চলচ্চিত্র, শিল্প, আর্ট ফিল্ম নিয়ে আর্টিকেল লিখলাম। তো এই জন্যই কেউ কেউ আমাকে ওই মানে বক্তৃতা দেওয়ার জন্য নিত। আমার মনে হয় 88-এ আমি কার্জন হলের একটা ওয়ার্কশপে, একটা সেমিনারে আমি বক্তৃতা দিলাম প্রথম আর কি, শিক্ষা ওয়ার্কশপ পরিচালনা, একটা ফিল্ম সোসাইটির অধীনে। তারপরে আমরা নিজেরা, আমি, রফিকুজ্জামান, খাজা নাইম মুরাদ নায়ক, শরাফুল ইসলাম ওই সাংবাদিক ছিল আপনি বুঝেছেন মেঘনার, আর মতিন রহমান, চাষি নজরুল ইসলাম, কাজী হায়াত মিলে আমরা একটা সংগঠন করলাম বাংলাদেশ চলচ্চিত্র অধ্যয়ন কেন্দ্র। চলচ্চিত্রকে করার জন্য শিক্ষাবিদে ডাকযোগে যে কোনো আসতে হয়, এটা পরিচালনা করতে গিয়ে আমি কোর্স তৈরি করতে হয়েছে। তো এটা করতে গেলেই আমার মানে তার পরবর্তীকালে আমাকে আব্দুস সামাদ ভাই, চিত্র পরিচালক, তিনি গ্রিন ইউনিভার্সিটিতে উনি যোগ দিলেন। যোগ দিয়ে উনি আমাকে সঙ্গে দিলেন। এই প্রথম আমার চলচ্চিত্র, এটা 2004 সালে। সেখানে মতিন রহমান পরবর্তীকালে আমার ক্লাসমেট ছিল, আলমগীর কবির ফিল্ম ইনস্টিটিউটে আমার ছাত্র হলেন, আরও অনেকেই হয়েছেন আর কি। ওইখানে গিয়ে আমি অনুভব করলাম যে আমাদের এর আগের থেকে পাঠ্য বই দরকার চলচ্চিত্রের। বাংলাদেশে কিন্তু কেউ পাঠ্য বই করেনি, বিশ্ববিদ্যালয় হচ্ছে। তখন ওই চলচ্চিত্র বিদ্যা নামে
একটা ক্লাস 9 থেকে শুরু করে যাতে মানে বিয়ে পর্যন্ত পড়ে এরকম একটা বই লিখলাম, চলচ্চিত্র বিদ্যা। ভাই একটু পরিবারের দিকে তাকাই আমরা, কারণ দিন শেষে তো পরিবারের সঙ্গে আমাদের থাকতে হয়, বা তারাও তাদের কাছে আপনি লেখক না, তাদের কাছে আপনি গবেষক না, তাদের কাছে আপনি স্বামী, তাদের কাছে আপনি বাবা, তাদের কাছে আপনি ভাই, ইত্যাদি ইত্যাদি পরিচয়। পরিবারে কারা কারা আছে? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি বলেন যে পরিবার হচ্ছে আমার একটা সুখের উদ্যান, আমার স্ত্রী, আমার পুত্রবধূ, আবার তাদের 2 ছেলে, আর আমার 3 কন্যা, এবং তাদের যে সন্তানরা আছে, আমার জামাইরা আছে। আচ্ছা ভাই, আমরা শেষ দিকে চলে এসেছি, এখনই বিদায় নিব। তবে শেষ একটা প্রশ্ন, এই মুহূর্তে কি করছেন? আমি এই মুহূর্তে আসলে 2021 সাল থেকে 5 বছর আমি শুধু একটা জিনিস নিয়ে নজরুলের কাজ করছি, সেটা হলো তার বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতা নিয়ে অনেক জালিয়াতি হয়েছে। জালিয়াতি শব্দটা আমি ব্যবহার করলাম, এটা অনেকেই জানে না। কারণ নজরুলের বিদ্রোহী পৃথিবীর শ্রেষ্ঠ 2টি কবিতার মধ্যে একটি কবিতা। এই কবিতার 5টি লাইন উধাও হয়ে গেছে রহস্যজনকভাবে, সেটা আমি উদ্ধার করেছি এবং সেরকম কাজ করছি। আমার বিরুদ্ধে মানে যারা এটা তো সব অধ্যাপক, গবেষক, বাংলা একাডেমি বলেন, নজরুল ইনস্টিটিউট বলেন, সবাই কিন্তু 5 লাইন বাদ দিয়ে ছাপছে। এই যে 100 বছর হলো, আমি সেটা উদ্ধার করেছি। এবং এটার প্রথম প্রকাশনা নিয়ে একটা কথা হচ্ছে যে এটার উপর কাজ করছি প্রামাণ্য আর কি, আরও গভীরভাবে আর কি, কারণ এটা খুবই বিরোধিতার সম্মুখীন হচ্ছে। কিন্তু আমাকে নজরুলের এই সোনার খনিটাতে আবিষ্কার করতে তথ্যটা আনতে হবে। ইতিমধ্যে কিছু অগ্রসর হয়েছি। সামান্যভাবে আমি বলছি যে এটি প্রথম অগ্নিবীণা গ্রন্থভুক্ত হয়। তারপর অগ্নিবীণারা আপনি অরবিন্দ ঘোষের কথা জানতেন, বিপ্লবী এবং রাষ্ট্রদ্রোহী। তার ছিল আর্য পাবলিকেশন। সেই আর্য পাবলিকেশন থেকে প্রথম এটা বের হয়। নজরুল কিন্তু অনেকে যেটা পরিচয় আছে, সন্ত্রাসী গ্রুপকে প্যাট্রোনাইজ করতেন লেখার মাধ্যমে, তাদের খবরের সাথে অন্যভাবে আর কি। তো এটি করার পর এই অরবিন্দ ঘোষের বিরুদ্ধে হচ্ছে হুলিয়া জারি হলো, তখন আর্য পাবলিকেশন বন্ধ হয়ে গেল। নজরুল তখন আর্থিকভাবে নানান ধরনের সমস্যা পেল, তখন অন্য একটা প্রকাশনার সংস্থানে নিয়ে গেল। ওইখানে কতগুলি লাইন আছে, ওইখানে শেষ লাইনটা আমি বলছি, সেটা হলো আমি বিদ্রোহী সৈন্য, আমি ধন্য ধন্য। এখানে ওই লাইনগুলি বাদ পড়ছে। এগুলো আর কি, এগুলো পরবর্তীকালে সবাই এইভাবে ছাপছে। আশা করছি আপনার গবেষণাটা যখন সামনে আসবে তখন আমরা বিস্তারিত জানতে পারবো। অবশ্যই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন আপনি, আপনার প্রত্যেকটা কাজ পূর্ণতা পাক। ওকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা শুনছিলাম চলচ্চিত্র এবং নজরুল গবেষক অনুপম হায়াতের। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিব। তবে বিদায় নিব অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে। দর্শক, এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।